পুঁটি এবং রাধি খিড়কি দরজা খুলতেই একটা শেয়াল শুকনো পাতায় খসখস করতে করতে ঘন ঝোপের মধ্যে ছুটে পালালো। পুঁটি পিঠেটা জোর করে ছুঁড়ে ঝোপের মাথায় ফেলে দিল। তারপর চারধারের নির্জন বাঁশ বনের নিস্তব্ধতায় ভয় পেয়ে ছেলে মানুষ পিছু হটে এসে খিড়কি দরজার মধ্যে ঢুকে পড়ে তাড়াতাড়ি দরজা বন্ধ করে দিল। ধ্রুপদ মোহেন, সেরা গল্প, সেরা কবিতা, ধ্রুপদী বাংলার গৌরব গাথা। বাংলা সাহিত্যে পুঁই মাচা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের এক অনবদ্য সৃষ্টি। সহায়হরি চাটুজ্জে নামে সহায় সম্বলহীন এক দরিদ্র ব্রাহ্মণ, তাঁর স্ত্রী অন্নপূর্ণা এবং তাঁদের ৩ কন্যা সন্তানের যাপিত জীবনের করুণ কাহিনী বর্ণিত হয়েছে এ গল্পে। একটি নধর সুপুষ্ট হাসি খুশি মেয়ে শেষ পর্যন্ত মৃত্যুর কোলে ঢলে পড়েছিল, আর তার নিজের হাতে লাগানো পুঁই গাছটি মাচা জুড়ে বেড়ে হয়ে উঠেছিল জীবনের লাবণ্যে ভরপুর। উপস্থাপিত হচ্ছে মেঘমল্লার গল্পগ্রন্থের শ্রেষ্ঠ গল্প পুঁই মাচা। সহায়হরি চাটুজ্জে উঠোনে পা দিয়েই স্ত্রীকে বললেন, একটা বড় বাটি কি ঘটি যা হয় কিছু দাও তো। তারক্ষুড়ো গাছ কেটেছে, একটু ভালো রস আনি। স্ত্রী অন্নপূর্ণা খড়ের রান্নাঘরের দাওয়ায় বসে শীতকালের সকালবেলা নারকেল তেলের বোতলে ঝাঁটার কাঠি পুরে 2 আঙুলের সাহায্যে ঝাঁটার কাঠিতে লেগে থাকা তেলটুকু সংগ্রহ করে চুলে মাখাচ্ছিলেন। স্বামীকে দেখে তাড়াতাড়ি গায়ের কাপড় একটু টেনে দিলেন মাত্র, কিন্তু বাটি কি ঘটি বার করে দেবার জন্য বিন্দুমাত্র আগ্রহ তো দেখালেনই না, এমনকি বিশেষ কোনো কথাও বললেন না। সহায়হরি এগিয়ে এসে বললেন, কি হয়েছে, বসে রইলে যে, দাও না একটা ঘটি। আহ, খেন্তি টেন্তি সব কোথায় গেল এরা, তুমি তেল মেখে বুঝি ছোঁবে না? অন্নপূর্ণা তেলের বোতলটি সরিয়ে স্বামীর দিকে খানিকক্ষণ চেয়ে রইলেন। পরে অত্যন্ত শান্ত সুরে জিজ্ঞেস করলেন, তুমি মনে মনে কি ভেবে রেখেছ বলতে পারো? স্ত্রীর খুব বেশি রকমের শান্ত সুরে সহায়হরির মনে ভয় জেগে উঠল। এটা যে ঝড়ের ঠিক আগের মুহূর্তের আকাশের স্থির ভাব মাত্র, তা বুঝে তিনি মরিয়া হয়ে ঝড়ের প্রতীক্ষায় রইলেন। একটু আমতা আমতা করে বললেন, কেন, কি আবার, কি? অন্নপূর্ণা আগের চেয়েও শান্ত সুরে বললেন, দেখো, রঙ্গ করো না বলছি, ন্যাকামি করতে হয় অন্য সময় করো। তুমি কিছু জানো না কি খোঁজ রাখো না? অত বড় মেয়ে যার ঘরে, সে মাছ ধরে আর রস খেয়ে দিন কাটায় কি করে তা বলতে পারো? গায়ে কি গুজব রটেছে জানো? সহায়হরি আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলেন, কেন, কি গুজব? কি গুজব জিজ্ঞেস করো গিয়ে চৌধুরীদের বাড়ি। কেবল বাগদি দুলে পাড়ায় ঘুরে ঘুরে জন্ম কাটালে ভদ্রলোকের গায়ে বাস করা যায় না। সমাজে থাকতে হলে সেই রকম মেনে চলতে হয়। সহায়হরি বিস্মিত হয়ে কি বলতে যাচ্ছিলেন, অন্নপূর্ণা আগের মতো সুরেই বলে উঠলেন, এক ঘরে করবে গো, তোমাকে এক ঘরে করবে। কাল চৌধুরীদের চণ্ডী মণ্ডপে এসব কথা হয়েছে। আমাদের হাতে ছোঁয়া জল আর কেউ খাবে না। আশীর্বাদ হয়ে মেয়ের বিয়ে হলো না, ও নাকি উৎসুগ্গ করা মেয়ে। গায়ের কোনো কাজে তোমাকে আর কেউ বলবে না। যাও, ভালোই হয়েছে তোমার। এখন গিয়ে দুলে বাড়ি বাগদি বাড়ি উঠে বসে দিন কাটাও।
সহায় হরি তাচ্ছিল্যের ভাব প্রকাশ করে বললেন, এই আমি বলি না জানি কি ব্যাপার, এক ঘরে সবাই এক ঘরে করেছেন, এবার বাকি আছেন কালীময় ঠাকুর। ও! অন্নপূর্ণা তেলে বেগুনে জ্বলে উঠলেন। কেন, তোমাকে এক ঘরে করতে বেশি কিছু লাগে নাকি? তুমি কি সমাজের মাথা, না একজন মাতব্বর লোক? চাল নেই, চুলো নেই, এক করার মুরদ নেই, চৌধুরীরা তোমায় এক ঘরে করবে, তার এমন কঠিন কথা কি? আর সত্যিই তো, এদিকে ধাড়ি মেয়ে হয়ে উঠল। হঠাৎ স্বর নামিয়ে বললেন, হলো যে 15 বছরের, বাইরে কমিয়ে বলে বেড়ালে কি হবে, লোকের চোখ নেই। পুনরায় গলা উঠিয়ে বললেন, না বিয়ে দেবার গা না কিছু, আমি কি যাব পাত্র ঠিক করতে? সশরীরে যতক্ষণ স্ত্রীর সামনে বর্তমান থাকবেন, স্ত্রীর গলার সুর ততক্ষণ কমার কোনো সম্ভাবনা নেই বুঝে সহায় হরি দাওয়া থেকে তাড়াতাড়ি একটা কাঁসার বাটি উঠিয়ে নিয়ে খিড়কি দুয়ার লক্ষ্য করে যাত্রা করলেন। কিন্তু খিড়কি দুয়ারে একটু এদিকে কি দেখে হঠাৎ থেমে গেলেন এবং আনন্দের সাথে বলে উঠলেন, এসব কি রে খেন্তিমা, এসব কোথা থেকে আনলি? ও, এ যে 14-15 বছরের একটি মেয়ে আর দুটি ছোট ছোট মেয়ে পিছনে নিয়ে বাড়ি ঢুকল। তার হাতে এক বোঝা পুঁই শাক, ডাঁটাগুলো মোটা ও হলদে হলদে চেহারা দেখে মনে হয় কারা পাকা পুঁই গাছ উপড়ে ফেলে উঠোনের জঙ্গল তুলে দিচ্ছিল। মেয়েটি তাদের উঠোনের জঞ্জাল প্রাণপণে তুলে এনেছে। ছোট মেয়ে দুটোর মধ্যে একজনের হাত খালি, অপরটির হাতে গোটা 2-3 পাকা পুঁই পাতা জড়ানো কোনো জিনিস। বড় মেয়েটি খুব লম্বা, গোলগাল চেহারা, মাথার চুলগুলো কালো এবং অগোছালো, বাতাসে উড়ছে। মুখখানা খুব বড়, চোখ দুটো ডাগর ডাগর ও শান্ত। সরু সরু কাচের চুড়িগুলো 2 পয়সা ডজনের একটি সেফটি পিন দিয়ে এক জায়গায় আটকানো। পিনটার বয়স খুঁজতে গেলে প্রাগৈতিহাসিক যুগে গিয়ে পড়তে হয়। এই বড় মেয়েটির নামই বোধ হয় খেন্তি, কারণ সে তাড়াতাড়ি পিছন ফিরে তার পিছনে পিছনে আসা মেয়েটির হাত থেকে পুঁই পাতা জড়ানো জিনিসটি নিয়ে মেলে ধরে বলল, চিংড়ি মাছ বাবা, গয়া বুড়ির কাছ থেকে রাস্তায় নিলাম, দিতে চায় না, বলে তোমার বাবার কাছে আর দিনকার দরুন 2 পয়সা বাকি আছে। আমি বললাম, দাও গয়া পিসি, আমার বাবা কি তোমার 2 পয়সা নিয়ে পালিয়ে যাবে? আর এই পুঁই শাকগুলো ঘাটের ধারের রায় কাকা দিয়ে বললে, নিয়ে যা, কেমন মোটা মোটা। অন্নপূর্ণা দাওয়া থেকে অত্যন্ত ঝাঁঝের সঙ্গে চিৎকার করে উঠলেন, নিয়ে যা, আহা কি অমর্তই তোমাকে তারা দিয়েছে। পাকা পুঁই ডাঁটা কাঠ হয়ে গেছে, 2 দিন পরে ফেলে দিত, নিয়ে যা। আর উনি তাদের আগাছা উঠিয়ে নিয়ে এসেছেন। ভালোই হয়েছে, তাদের আর নিজেদের কষ্ট করে কাটতে হলো না, যত পাথুরে বোকা সব মরতে আসে আমার ঘাড়ে। ধাড়ি মেয়ে, বলে দিয়েছি না তোমায়, বাড়ির বাইরে কোথাও পা দিও না। লজ্জা করে না এ পাড়া সে পাড়া করে বেড়াতে? বিয়ে হলে যে 4 ছেলের মা হতে, খাওয়ার নামে আর জ্ঞান থাকে না, না? কোথায় শাক, কোথায় বেগুন, আর একজন বেড়াচ্ছেন কোথায় রস, কোথায় ছাই, কোথায় পাশ। ফেল বলছি ওসব, ফেল। মেয়েটি শান্ত অথচ ভয় ভয় চোখে মার দিকে চেয়ে হাতের বাঁধন আলগা করে দিল। পুঁইশাকের বোঝা মাটিতে পড়ে গেল। অন্নপূর্ণা বকে চললেন, যা তো রাধি, ও আপদগুলো টেনে খিড়কির পুকুরের ধারে ফেলে দিয়ে আয় তো। ফের যদি বাড়ির বার হতে দেখেছি তবে ঠ্যাং খোঁড়া না করি তো। বোঝা মাটিতে পড়ে গিয়েছিল। ছোট মেয়েটি কলের পুতুলের মতো সেগুলো তুলে নিয়ে খিড়কির দিকে চলল, কিন্তু ছোট মেয়ে অত বড় বোঝা আঁকড়াতে পারল না।
অনেকগুলো ডাঁটা এদিক ওদিক ঝুলতে ঝুলতে চলল। সহায় হরির ছেলে মেয়েরা তাদের মাকে অত্যন্ত ভয় করত। সহায় হরি আমতা আমতা করে বলতে গেলেন, তা এনেছে ছেলে মানুষ খাবে বলে, তুমি আবার বরং। পুঁইশাকের বোঝা নিয়ে যেতে যেতে ছোট মেয়েটি ফিরে দাঁড়িয়ে মার মুখের দিকে চাইল। অন্নপূর্ণা তার দিকে চেয়ে বললেন, না না, নিয়ে যা, খেতে হবে না। মেয়ে মানুষের আবার অত নোলা কিসের? এক পাড়া থেকে আর এক পাড়ায় নিয়ে আসবে দুটো পাকা পুঁইশাক ভিক্ষে করে। যা যা, তুই যা, দূর করে বনে দিয়ে আয়। সহায় হরি বড় মেয়ের মুখের দিকে চেয়ে দেখলেন তার চোখ দুটো জলে ভরে এসেছে। তার মনে বড় কষ্ট হলো। কিন্তু মেয়ের যতই সাধের জিনিস হোক, পুঁইশাকের পক্ষ নিয়ে দুপুরবেলা স্ত্রীকে চটাতে তিনি আদৌ সাহসী হলেন না। নিঃশব্দে খিড়কি দরজা দিয়ে বার হয়ে গেলেন। বসে রান্না করতে করতে বড় মেয়ের মুখের করুণ দৃষ্টি মনে পড়ার সঙ্গে সঙ্গে অন্নপূর্ণার মনে পড়ল গত অরন্ধনের আগের দিনে বাড়িতে পুঁইশাক রান্নার সময় খেন্তি আবদার করে বলেছিল, মা, অর্ধেকগুলো কিন্তু একা আমার, অর্ধেক সব মিলে তোমাদের। বাড়িতে কেউ ছিল না। তিনি নিজে গিয়ে উঠোনের ও খিড়কির দরজার আশেপাশে যে ডাঁটা পড়েছিল সেগুলো কুড়িয়ে নিয়ে এলেন। বাকিগুলো কুড়োনো যায় না, ডোবার ধারে ছাই গাদায় ফেলে দিয়েছে। কুচো চিংড়ি দিয়ে এইভাবে চুপি চুপি পুঁইশাকের তরকারি রান্না করলেন। দুপুরবেলা খেন্তি পাতে পুঁইশাকের চচ্চড়ি দেখে বিস্ময় এবং আনন্দ ভরা ডাগর চোখে মায়ের দিকে ভয়ে ভয়ে চাইল। দু একবার এদিক ওদিক ঘুরে আসতেই অন্নপূর্ণা দেখলেন সেই পুঁইশাকের এক টুকরোও তার পাতে পড়ে নেই। পুঁইশাকের ওপর তার এই মেয়েটির যে কিরকম লোভ তা তিনি জানতেন। জিজ্ঞেস করলেন, কিরে খেন্তি, আর একটু চচ্চড়ি দিই? খেন্তি তক্ষুনি ঘাড় নেড়ে এই আনন্দজনক প্রস্তাব সমর্থন করল। কি ভেবে অন্নপূর্ণার চোখে জল এলো। চাপতে গিয়ে তিনি চোখ উঁচু করে চালের বাতায় গোঁজার ডালা থেকে শুকনো লঙ্কা পাড়তে লাগলেন। কালীময়ের চণ্ডী মণ্ডপে সেদিন বিকেলবেলা সহায় হরির ডাক পড়ল। সংক্ষিপ্ত ভূমিকা ফাঁদবার পর কালীময় উত্তেজিত সুরে বললেন, সেসব দিন কি আর আছে ভায়া? এই ধরো কেষ্ট মুখুজ্জে, স্বভাব নইলে পাত্র দেব না, স্বভাব নইলে পাত্র দেব না করে কি কাণ্ডটাই করলে। অবশেষে কিনা হরির ছেলেটাকে ধরে পড়ে মেয়ের বিয়ে দেয় তবে রক্ষে। তার কি স্বভাব রাম বলো, ৬-৭ পুরুষে ভঙ্গ, পচা শ্রোত্রিয়। পরে সুর নরম করে বললেন, তা সমাজের সেসব শাসনের দিন কি আর আছে? দিন দিন চলে যাচ্ছে। বেশি দূর যায় কেন? এই যে তোমার মেয়েটি ১৩ বছরের। সহায় হরি বাধা দিয়ে বলতে গেলেন, এই শ্রাবণে ১৩ই। আহা, ১৩ই আর ১৬ই তফাৎ কিসের শুনি? ১৩ই আর ১৬ই তফাৎটা কিসের? আর সে ১৩ই হোক আর ১৬ই হোক, চাই ৮৫ই হোক, তাতে আমাদের দরকার নেই। সে তোমার হিসেব তোমার কাছে। কিন্তু পাত্তর আশীর্বাদ হয়ে গেল, তুমি বেঁকে বসলে কি জন্যে শুনি? ও তো একরকম উৎসুগ্গ করা মেয়ে। আশীর্বাদ হওয়াও যা, বিয়ে হওয়াও তা, ৭ পাকের যা বাকি। এই তো সমাজে বসে এসব কাজগুলো তুমি যে করবে আর আমরা বসে বসে দেখব, এ তুমি মনে ভেবো না। সমাজের বামুনদের যদি জাত মারবার ইচ্ছে না থাকে, মেয়ের বিয়ের বন্দোবস্ত করে ফেলো। পাত্তর রাজপুত্তর না হলে পাত্তর মেলে না। গরিব মানুষ দিতে থুতে পারবে না বলেই শ্রীমন্ত মজুমদারের ছেলেকে ঠিক করে দিলাম। লেখাপড়া নাই বা জানলো,
জজ ম্যাজিস্ট্রার না হলে কি মানুষ হয় না? দিব্যি বাড়ি, বাগান, পুকুর, শুনলাম এবার নাকি কুঁড়ির জমিতে 4টি আমন ধানও করেছে। ব্যাস রাজার হাল। 2 ভাইয়ের অভাব কি? ইতিহাসটা হচ্ছে এই যে মণিগাঁয়ের সেই মজুমদার মশাইয়ের ছেলেটি কালীময় ঠিক করে দেন। কেন কালীময় মাথা ব্যথা করে সহায় হরির মেয়ের বিয়ের সম্বন্ধ মজুমদার মশাইয়ের ছেলের সঙ্গে ঠিক করতে গেলেন, তার কারণ নির্দেশ করতে গিয়ে কেউ কেউ বলেন যে কালীময় নাকি মজুমদার মশাইয়ের কাছে অনেক টাকা ধার করেছেন, অনেক দিনের সুদ পর্যন্ত বাকি, খুব তাড়াতাড়ি নালিশ হবে ইত্যাদি। এই গুজব যে শুধু অবান্তর তাই নয়, এর কোনো ভিত্তি আছে বলেও মনে হয় না। এটা দুষ্টপক্ষের রটনা মাত্র। যাই হোক, পাত্রপক্ষ আশীর্বাদ করে যাওয়ার দিন কতক পরে সহায় হরি খবর পান পাত্রটি কয়েক মাস আগে নিজের গ্রামে কি একটা করবার কারণে গ্রামের এক কুম্ভকার বউয়ের আত্মীয় স্বজনের হাতে বেদম মার খেয়ে কিছুদিন নাকি শয্যাশায়ী ছিল। এরকম পাত্রে মেয়ে দেবার প্রস্তাব মনে না ধরায় সহায় হরি সে সম্বন্ধ ভেঙে দেন। দিন 2 পরের কথা। সকালে উঠে সহায় হরি উঠোনে বাতাবি লেবু গাছের ফাঁক দিয়ে যেটুকু সামান্য কচি রাঙা রোদ আসছিল তারই আতপে বসে আপন মনে তামাক টানছেন। বড় মেয়ে খেন্তি এসে চুপি চুপি বলল, বাবা যাবে না? মা ঘাটে গেল। সহায় হরি একবার বাড়ির পাশে ঘাটের পথের দিকে কি জানি কেন চেয়ে দেখলেন। তারপরে গলা নিচু করে বললেন, যা শিগগির শাবুলখানা নিয়ে আয় দেখি। কথা শেষ করে তিনি উৎকণ্ঠার সঙ্গে জোরে জোরে তামাক টানতে লাগলেন এবং আবার একবার কি জানি কেন খিড়কির দিকে অতি সাবধানে চোখ রাখলেন। ইতিমধ্যে প্রকাণ্ড ভারী একটা লোহার শাবল 2 হাত দিয়ে আঁকড়ে ধরে খেন্তি এসে পড়ল। তারপরে পিতা পুত্রিতে অতি সাবধানে সামনের দরজা দিয়ে বার হয়ে গেল। এদের ভাব দেখে মনে হচ্ছিল এরা কারো ঘরে সিদ্ধ দেবার উদ্দেশ্যে চলেছে। অন্নপূর্ণা স্নান করে সবে কাপড় ছেড়ে উনুন ধরাবার জোগাড় করছেন। মুখুজ্জে বাড়ির ছোট খুকি দুর্গা এসে বলল, খুড়িমা, মা বলে দিলে খুড়িমাকে গিয়ে বল মা ছোঁবে না, তুমি আমাদের নবান্নটা মেখে আর ইতুর ঘটগুলো বার করে দিয়ে আসবে। মুখুজ্জে বাড়ি ও পাড়ায়। যাবার পথের বাঁ ধারে এক জায়গায় শেওড়া, বনভাট, রাংচিতা, বনচালতা গাছের ঘন বন। শীতের সকালে এক রকমের লতা পাতার ঘন গন্ধ বন থেকে বার হচ্ছিল। একটা লেজ ঝোলা হলদে পাখি আমড়া গাছের এডাল থেকে ওডালে যাচ্ছে। দুর্গা আঙুল দিয়ে দেখিয়ে বলল, খুড়িমা খুড়িমা, ওই যে কেমন পাখিটা। পাখি দেখতে গিয়ে অন্নপূর্ণা কিন্তু আর একটা জিনিস লক্ষ্য করলেন। ঘন বনটার মধ্যে কোথায় এতক্ষণ খুব খুব করে আওয়াজ হচ্ছিল। কে যেন কি খুঁড়ছে। দুর্গার কথার পরেই হঠাৎ সেটা বন্ধ হয়ে গেল। অন্নপূর্ণা সেখানে খানিকক্ষণ থমকে দাঁড়ালেন, তারপর চলতে আরম্ভ করলেন। তারা খানিক দূর যেতে বনের মধ্যে আবার খুব খুব শব্দ আরম্ভ হলো। কাজ করে ফিরতে অন্নপূর্ণার কিছুটা দেরি হলো। বাড়ি ফিরে দেখলেন খেন্তি উঠোনের রোদে বসে তেলের বাটি সামনে নিয়ে খোঁপা খুলছে। তিনি তীক্ষ্ণ দৃষ্টিতে মেয়ের দিকে চেয়ে দেখে বললেন, এখনো নাইতে যাসনি যে? কোথায় ছিলে এতক্ষণ? খেন্তি তাড়াতাড়ি উত্তর দিল, এই যে যাই মা, এক্ষুনি যাব আর আসব। খেন্তি স্নান করতে যাবার একটুখানি পরেই সহায় হরি উৎসাহের সঙ্গে
15-16 কেজি ওজনের একটা মেটে আলু ঘাড়ে করে কোথা থেকে এসে উপস্থিত হলেন এবং সামনে স্ত্রীকে দেখে জবাবদিহির দৃষ্টিতে সেই দিকে চেয়েই বলে উঠলেন, ওই ও পাড়ার ময়সা চৌকিদার রোজই বলে, কর্তা ঠাকুর, তোমার বাপ থাকতে তবু মাসে মাসে এদিকে তোমাদের পায়ের ধুলো পড়তো, তা আজকাল তো তোমরা আর আসো না। এই বেড়ার গায়ে মেটে আলু করে রেখেছি, তার দাদা ঠাকুর বরং। অন্নপূর্ণা স্থির দৃষ্টিতে স্বামীর দিকে চেয়ে বললেন, বরজপোতার বনের মধ্যে বসে খানিক আগে কি করছিলে শুনি? সহায় হরি অবাক হয়ে বললেন, আমি? না, আমি কখনো না, এই তো আমি। সহায় হরির ভাব দেখে মনে হচ্ছিল তিনি এইমাত্র আকাশ থেকে পড়েছেন। অন্নপূর্ণা আগের মতোই স্থির দৃষ্টিতে স্বামীর দিকে চেয়ে বললেন, চুরি তো করবেই, 3 কাল গেছে, 1 কাল আছে। মিথ্যে কথাগুলো এখন আর বলো না, আমি সব জানি। মনে ভেবেছিলে আপদ ঘাটে গেছে আর কি। দুর্গার মা ডেকে পাঠিয়েছিল, ওপাড়ায় যাচ্ছি, শুনলাম বরজপোতার বনের মধ্যে কি সব খুব খুব শব্দ। তখনই আমি বুঝতে পেরেছি, সাড়া পেয়ে শব্দ বন্ধ হয়ে গেল। যেই আবার খানিক দূর গেলাম, আবার দেখি শব্দ। তোমার তো ইহকালও নেই, পরকালও নেই। চুরি করতে, ডাকাতি করতে, যা করতে ইচ্ছে হয় করো, কিন্তু মেয়েটাকে আবার এর মধ্যে নিয়ে গিয়ে ওর মাথা খাওয়া কিসের জন্য? সহায় হরি হাত নেড়ে বরজপোতায় তার উপস্থিত থাকার বিরুদ্ধে কতকগুলো প্রমাণ দেবার চেষ্টা করতে গেলেন, কিন্তু স্ত্রীর চোখের দৃষ্টির সামনে তার বেশি কথাও জোগালো না, বা সেই সব উক্তিগুলোর মধ্যে কোনো উপযুক্ত বা যথাযথ সম্বন্ধও খুঁজে পাওয়া গেল না। আধ ঘন্টা পরে খেন্তি স্নান সেরে বাড়ি ঢুকল। সামনের মেটে আলুর দিকে একবার আর চোখে চেয়ে নিরীহ মুখে উঠোনের আলনায় অত্যন্ত মনোযোগের সঙ্গে কাপড় মেলে দিচ্ছিল। অন্নপূর্ণা ডাকলেন, খেন্তি, এদিকে একবার আয় তো, শুনে যা। মায়ের ডাক শুনে খেন্তির মুখ শুকিয়ে গেল। সে ইতস্তত করতে করতে মার কাছে এলে তিনি জিজ্ঞেস করলেন, এই মেটে আলুটা দুজনে মিলে তুলে এনেছিস না? খেন্তি মার মুখের দিকে একটুখানি চেয়ে থেকে একবার মাটিতে রাখা আলুটার দিকে চাইল, তারপরে আবার মার মুখের দিকে চাইল এবং সঙ্গে সঙ্গে খুব তাড়াতাড়ি একবার বাড়ির সামনের বাঁশ ঝাড়ির মাথার দিকেও চেয়ে নিল। তার কপালে বিন্দু বিন্দু ঘাম দেখা দিল, কিন্তু মুখ দিয়ে একটা কথাও বার হলো না। অন্নপূর্ণা কড়া সুরে বললেন, কথা বলছিস না যে বড়? এই মেটে আলু তুই এনেছিস কিনা? খেন্তি বিপন্ন চোখে মার মুখের দিকে চেয়েই ছিল, উত্তর দিল, হ্যাঁ। অন্নপূর্ণা তেলে বেগুনে জ্বলে উঠে বললেন, পাজি, আজ তোমার পিঠে আমি আস্ত কাঠের চেলা ভাঙবো, তবে ছাড়বো। বরজপোতার বনে গিয়েছে মেটে আলু চুরি করতে। সমত্ত মেয়ে বিয়ের যোগ্য হয়ে গেছে কোন কালে? সেই এক গলা বিজন বন, যার মধ্যে দিন দুপুরে বাঘ লুকিয়ে থাকে, তার মধ্যে থেকে পরের আলু নিয়ে এলো তুলে। যদি গোসাইরা চৌকিদার ডেকে তোমায় ধরিয়ে দেয়, তোমার কোন শ্বশুর এসে তোমায় বাঁচাতো? আমার জোটে খাবো না জোটে না খাবো, তা বলে পরের জিনিসে হাত? এ মেয়ে নিয়ে আমি কি করব মা? দু তিন দিন পরে একদিন বিকেলে ধুলো মাটি মাখা হাতে খেন্তি মাকে এসে বলল, মা, দেখবে এসো। অন্নপূর্ণা গিয়ে দেখলেন, ভাঙা পাঁচিলের ধারে যে ছোট খোলা জমিতে কতকগুলো পাথরকুচি ও কন্টিকারির জঙ্গল হয়েছিল, খেন্তি ছোট বোনটিকে নিয়ে সেখানে মহা উৎসাহে তরকারি সংগ্রহ করার চেষ্টা করছে এবং ভবিষ্যতের নানা রকম কাল্পনিক ফলমূলের অগ্রদূত হিসেবে বর্তমানে একটি মাত্র খুব সরু পুঁই শাকের চারা
কাপড়ের ফালির বন্ধনে আবদ্ধ হয়ে ফাঁসি হয়ে যাওয়া আসামির মতো মাথা উপরে তোলা এক টুকরো শুকনো কঞ্চির গায়ে ঝুলে রয়েছে। অবশিষ্ট ফলমূলগুলো আপাতত তার বড় মেয়ের মস্তিষ্কের মধ্যে অবস্থান করছে। দিনের আলোই এখনো বার হয়নি। অন্নপূর্ণা হেসে বললেন, দূর পাগলি, এখন পুঁই ডাঁটার চারা পোঁতে কখনো? বর্ষাকালে পুঁততে হয়, এখন যে জল না পেয়ে মরে যাবে। খেন্তি বলল, কেন, আমি রোজ জল ঢালবো। অন্নপূর্ণা বললেন, দেখ, হয়তো বেঁচে যেতেও পারে। আজকাল রাতে খুব শিশির হয়, খুব শীত পড়েছে। সকালে উঠে সহায় হরি দেখলেন তার দুই ছোট মেয়ে দোলায় গায়ে বেঁধে রোদ ওঠার প্রত্যাশায় উঠোনের কাঁঠাল তলায় দাঁড়িয়ে আছে। একটা ভাঙা ঝুড়ি করে খেন্তি শীতে কাঁপতে কাঁপতে মুখুজ্জে বাড়ি থেকে গোবর কুড়িয়ে আনলো। সহায় হরি বললেন, হ্যাঁ মা খেন্তি, তার সকালে উঠে জামাটা গায়ে দিতে তোর কি হয়? দেখ দেখি, এই শীত। আচ্ছা দিচ্ছি বাবা। কই শীত? তেমন তো। হ্যাঁ দে মা, এক্ষুনি দে। অসুখ বিসুখ 5 রকম হতে পারে, বুঝলি না? সহায় হরি বার হয়ে গেলেন। ভাবতে ভাবতে গেলেন, তিনি কি অনেক দিন মেয়ের মুখে ভালো করে চাননি? খেন্তির মুখ এমন সুন্দর হয়ে উঠেছে। জামার ইতিহাসটা ঠিক এরকম। বহু বছর হলো হরিপুরের রাসের মেলা থেকে সহায় হরি কালো সার্জের এই 2.5 টাকা মূল্যের জামাটা কিনে এনেছিলেন। ছিঁড়ে যাবার পর তাতে বহুবার রিফু ইত্যাদি করা হয়েছিল। সম্প্রতি গত বছর থেকে খেন্তির স্বাস্থ্য ভালো হওয়ার কারণে জামাটি তার গায়ে আর হয় না। সংসারের এসব খোঁজ সহায় হরি রাখতেন না। জামার বর্তমান অবস্থা অন্নপূর্ণারও জানা ছিল না। খেন্তির নিজস্ব ভাঙা টিনের তুরঙ্গের মধ্যে সেটা থাকত। পৌষ সংক্রান্তি সন্ধ্যাবেলা অন্নপূর্ণা একটা কাঁসিতে চালের গুঁড়ো, ময়দা এবং গুড় দিয়ে চটকাচ্ছিলেন। একটা ছোট বাটিতে 1 বাটি তেল। খেন্তি কুরুনির নিচে একটা কলার পাতা পেড়ে 1 থালা নারকেল করছে। অন্নপূর্ণা প্রথমে খেন্তির সাহায্য নিতে রাজি হননি, কারণ সে যেখানে সেখানে বসে, বনে বাদারে ঘুরে ফেরে। তার কাপড় চোপড় শাস্ত্রসম্মত এবং সূচি নয়। অবশেষে খেন্তি নিতান্ত ধরে পড়ায় হাত পা ধুইয়ে শুকনো কাপড় পরিয়ে তাকে বর্তমান দায়িত্ব অর্পণ করেছেন। ময়দার গোলা মাখা শেষ হলে অন্নপূর্ণা উনুনে খোলা চাপাতে যাচ্ছেন। ছোট মেয়ে রাধি হঠাৎ ডান হাতটা পেতে বলল, মা ওই একটু। অন্নপূর্ণা বড় গামলাটা থেকে একটুখানি গোলা তুলে নিয়ে হাতের 5টি আঙুল দিয়ে একটা বিশেষ ভঙ্গি তৈরি করে সেইটুকু রাধির বাড়িয়ে রাখা হাতের উপর দিলেন। মেজো মেয়ে পুটি অমনি ডান হাতটা কাপড়ে তাড়াতাড়ি মুছে নিয়ে মার সামনে পেতে বলল, মা আমায় একটু। খেন্তি সূচি বস্ত্রে নারকেল কুড়তে কুড়তে লোলুপ চোখে মধ্যে মধ্যে এদিকে চাইছিল। এই সময় খেতে চাওয়ায় মা পাছে বকে, সেই ভয়ে চুপ করেছিল। অন্নপূর্ণা বললেন, দেখি নিয়ে আয় খেন্তি ওই নারকেল মালাটা, ওতে তোর জন্য একটু রাখি। খেন্তি খুব তাড়াতাড়ি নারকেলের উপরের মালাটা, যাতে ফুটো নেই, সেখানে সরিয়ে দিল। অন্নপূর্ণা তাতে একটু বেশি করে গোলা ঢেলে দিলেন। মেজো মেয়ে পুঁটি বলল, জ্যাঠাইমারা অনেকখানি দুধ নিয়েছে, রাঙা দিদি ক্ষীর তৈরি করছিল, ওদের অনেক রকম হবে। খেন্তি মুখ তুলে বলল, এ বেলা আবার হবে নাকি? ওরা তো ওবেলা ব্রাহ্মণ নেমন্তন্ন করেছিল, সুরেশ কাকাকে আর ও পাড়ার তিনুর বাবাকে। ওবেলা তো পায়েস, ঝোলপুলি, মুগ তক্তি এইসব হয়েছে। পুঁটি জিজ্ঞেস করল, হ্যাঁ মা, ক্ষীর না হলে নাকি পাটিসাপটা হয় না। খেদি বলছিল, ক্ষীরের পুর না হলে কি আর পাটিসাপটা হয়? আমি বললাম, কেন,
আমার মা তো শুধু নারকেলের ছাই দিয়েই করে, সে তো কেমন ভালো লাগে। অন্নপূর্ণা বেগুনের মোটায় একটুখানি তেল নিয়ে খোলাই মাখাতে মাখাতে প্রশ্নের সঠিক উত্তর খুঁজতে লাগলেন। খেন্তি বলল, খেদির ওই সব কথা, খেদির মা তো ভারী পিঠে করে কিনা। ক্ষীরের পুর দিয়ে ঘিয়ে ভাজলেই কি আর পিঠে হলো? সেদিন জামাই এলে ওদের বাড়ি দেখতে গেলুম কিনা, তাই খুড়িমা দুখানা পাটিসাপটা খেতে দিলে। ও মা, কেমন একটা ধরা ধরা গন্ধ! আর পিঠেতে কখনো কোনো গন্ধ পাওয়া যায়? পাটিসাপটা ক্ষীর দিলে ছাই খেতে হয়। বেপরোয়াভাবে এই উক্তি শেষ করে খেন্তি মার চোখের দিকে চেয়ে জিজ্ঞেস করল, মা, নারকেলের কোড়া একটু নেব? অন্নপূর্ণা বললেন, নে, কিন্তু এখানে বসে খাস নে, মুখ থেকে পড়বে না কি হবে, যা ওই দিকে যা। খেন্তি নারকেলের মালায় এক থাবা তুলে নিয়ে একটু দূরে গিয়ে খেতে লাগল। মুখ যদি মনের দর্পণ স্বরূপ হয়, তবে খেন্তির মুখ দেখে সন্দেহের কোনো কারণ থাকতে পারত না যে সে অত্যন্ত মানসিক তৃপ্তি অনুভব করছে। ঘণ্টাখানেক পরে অন্নপূর্ণা বললেন, ওরে, তোরা সব এক এক টুকরো পাতা পেতে বসতো দেখি, গরম গরম দিই। খেন্তি, জল দেওয়া ভাত আছে ও বেলার, বার করে নিয়ে আয়। খেন্তির কাছে অন্নপূর্ণার এই প্রস্তাব যে মনে ধরল না, তা তার মুখ দেখে বোঝা গেল। পুঁটি বলল, মা, বর্দি পিঠেই খাক, ভালোবাসে, ভাত বরং থাকুক, আমরা কাল সকালে খাব। খান কয়েক খাবার পরেই মেজো মেয়ে পুঁটি খেতে চাইল না। সে নাকি বেশি মিষ্টি খেতে পারে না। সবার খাওয়া শেষ হয়ে গেলেও খেন্তি তখনও খাচ্ছে। সে মুখ বুজে শান্তভাবে খায়, বড় একটা কথা বলে না। অন্নপূর্ণা দেখলেন সে কম করেও 18-19 খানা খেয়েছে। জিজ্ঞেস করলেন, খেন্তি, আর নিবি? খেন্তি খেতে খেতে শান্তভাবে সম্মতি জানিয়ে ঘাড় নাড়ল। অন্নপূর্ণা তাকে আরো খান কয়েক দিলেন। খেন্তির মুখ চোখ কিছুটা উজ্জ্বল দেখালো। হাসি ভরা চোখে মার দিকে চেয়ে বলল, বেশ খেতে হয়েছে মা, ওই যে তুমি কেমন ফেনিয়ে নাও, ওতেই কিন্তু। সে আবার খেতে লাগল। অন্নপূর্ণা হাতা খুন্তি চুলি তুলতে তুলতে সস্নেহে তার এই শান্ত নিরীহ একটু বেশি রকমের ভোজন রসিক মেয়েটির দিকে চেয়ে রইলেন। মনে মনে ভাবলেন, খেন্তি আমার যার ঘরে যাবে তাদের অনেক সুখ দেবে। এমন ভালো মানুষ কাজকর্মে বকো, মারো, গাল দাও, টু শব্দটি মুখে নেই। উঁচু কথা কখনো কেউ শোনেনি। বৈশাখ মাসের প্রথমে সহায় হরির এক দূর সম্পর্কীয় আত্মীয়ের ঘটকালিতে খেন্তির বিয়ে হয়ে গেল। দ্বিতীয় পক্ষে বিয়ে করলেও পাত্রটির বয়স 40-এর খুব বেশি কোনো মতেই হবে না। তবুও প্রথমে এখানে অন্নপূর্ণা আদৌ ইচ্ছুক ছিলেন না। কিন্তু পাত্রটির অবস্থা ভালো। শহর অঞ্চলে বাড়ি, সিলেটে চুন ও ইটের ব্যবসায় 2 পয়সা নাকি করেছে। এরকম পাত্র হঠাৎ মেলাও বড় দুর্ঘটনা কিনা। জামাইয়ের বয়স একটু বেশি। প্রথমে অন্নপূর্ণা জামাইয়ের সামনে বার হতে একটু সংকোচ বোধ করছিলেন। পরে পাছে খেন্তির মনে কষ্ট হয়, এই জন্য বরণের সময় তিনি খেন্তির সুপুষ্ট হাতটা ধরে জামাইয়ের হাতে তুলে দিলেন। চোখের জলে তার গলা বন্ধ হয়ে এলো, কিছু বলতে পারলেন না। বাড়ির বার হয়ে আমলকি তলায় বেহারারা সুবিধে করে নেবার জন্য বরের পালকি একবার নামালো। অন্নপূর্ণা চেয়ে দেখলেন বেড়ার ধারের নীল রঙের মেদি ফুলের গুচ্ছগুলো যেখানে নত হয়ে আছে, খেন্তির কম দামের বালুচরের রাঙা চেলির আঁচলখানা পালকির বার হয়ে সেখানে লুটাচ্ছে। তার এই অত্যন্ত অগোছালো, নিতান্ত নিরীহ এবং একটু বেশি রকমের ভোজন রসিক মেয়েটিকে পরের ঘরে অপরিচিত মহলে পাঠাতে তার বুক উদ্বেল হয়ে উঠছিল।
খেন্তিকে কি অপরে ঠিক বুঝবে? যাবার সময়ে খেন্তি চোখের জলে ভাসতে ভাসতে সান্ত্বনার সুরে বলেছিল, মা, আষাঢ় মাসেই আমাকে এনো, বাবাকে পাঠিয়ে দিও, 2 মাস তো। ও পাড়ার ঠান্দিদি বললেন, তোর বাবা তোর বাড়ি যাবে কেন রে? আগে নাতি হোক তবে তো। খেন্তির মুখ লজ্জায় রাঙা হয়ে উঠল। জল ভরা ডাগর চোখের ওপর একটুখানি লাজুক হাসির আভা মেখে সে এক গুঁয়েমি স্বরে বলল, না, যাবে না বই কি, দেখো তো কেমন না যান। ফাল্গুন চৈত্র মাসের বিকেল বেলা উঠোনের মাচায় রোদে দেওয়া আমসত্ত্ব তুলতে তুলতে অন্নপূর্ণার মন হু হু করত। তার অনাচারী লোভী মেয়েটি আজ বাড়িতে নেই যে। কোথা থেকে বেরিয়ে এসে লজ্জাহীনার মতো হাতখানি পেতে মিনতির সুরে অমনি বলবে, মা, বলবো একটা কথা, ওই কোনটা ছিঁড়ে একটুখানি। 1 বছরের উপর হয়ে গিয়েছে। আবার আষাঢ় মাস, বর্ষা বেশ নেমেছে। ঘরের দাওয়ায় বসে সহায় হরি প্রতিবেশী বিষ্ণু সরকারের সঙ্গে কথা বলছেন। সহায় হরি তামাক সাজতে সাজতে বললেন, ও তুমি ধরে রাখো, ওরকম হবেই দাদা। আমাদের অবস্থার লোকের ওর চেয়ে ভালো কি আর জুটবে? বিষ্ণু সরকার তালপাতার চাটাইয়ের উপর উবু হয়ে বসেছিলেন। দূর থেকে দেখলে মনে হবার কথা তিনি রুটি করার জন্য ময়দা চটকাচ্ছেন। গলা পরিষ্কার করে বললেন, না, সব তো আর, তাছাড়া আমি যা দেব নগদই দেব। তোমার মেয়েটির হয়েছিল কি? সহায় হরি হুঁকোটায় 5-6টা টান দিয়ে কাশতে কাশতে বললেন, বসন্ত হয়েছিল শুনলাম। ব্যাপার কি দাঁড়ালো বুঝলে? মেয়ে তো কিছুতেই পাঠাতে চায় না। 250 আন্দাজ টাকা বাকি ছিল। বললে, ও টাকা আগে দাও, তবে মেয়ে নিয়ে যাও। একেবারে চামার। তারপর বললাম, টাকাটা ভায়া আস্তে আস্তে দিচ্ছি। পুজোর তত্ত্ব কম করেও 30টা টাকার কমে হবে না ভেবে দেখলাম কিনা। মেয়ের নানা নিন্দে ওঠালে, ছোট লোকের মেয়ের মতন চলে, হাব হাতে ঘরের মতো খায়, আরো কত কি। পৌষ মাসে দেখতে গেলাম, মেয়েটাকে ফেলে থাকতে পারলাম না, বুঝলে? সহায় হরি হঠাৎ কথা বন্ধ করে জোরে মিনিট কতক ধরে হুঁকোই টান দিতে লাগলেন। কিছুক্ষণ দুজনের কোনো কথা শোনা গেল না। অল্প কিছুক্ষণ পরে বিষ্ণু সরকার বললেন, তারপর আমার স্ত্রী খুবই কান্নাকাটি করাতে পৌষ মাসে দেখতে গেলাম, মেয়েটার যে অবস্থা করেছে। শাশুড়িটা শুনিয়ে শুনিয়ে বলতে লাগলো, না জেনে শুনে ছোট লোকের সঙ্গে কুটুম্বিতা করলে এরকমই হয়, যেমনি মেয়ে তেমনি বাপ। পৌষ মাসের দিনে মেয়ে দেখতে এলেন শুধু হাতে। পরে বিষ্ণু সরকারের দিকে চেয়ে বললেন, বলি, আমরা ছোট লোক কি বড় লোক, তোমার তো সরকার খুড়ো জানতে বাকি নেই। বলি, পরমেশ্বর চাটুর্যের নামে নীলকুচির আমলে এই অঞ্চলে বাঘে গরুতে 1 ঘাটে জল খেয়েছে। আজই না হয় আমি প্রাচীন। বিষ্ণু সরকার সমর্থন করার মতো একটা অস্পষ্ট শব্দ করে বার কতক ঘাড় নাড়লেন। তারপর ফাল্গুন মাসেই তার বসন্ত হলো। এমন চামার, বসন্ত গায়ে বেরোতেই টালায় আমার এক দূর সম্পর্কের বোন আছে, একবার কালীঘাটে পুজো দিতে এসে তার খোঁজ পেয়েছিল। তারই ওখানে ফেলে রেখে গেল। আমায় না একটা সংবাদ না কিছু। তারা আমায় সংবাদ দেয়, তা আমি গিয়ে, দেখতে পাওনি? না, এমন চামার, গহনাগুলো অসুখ অবস্থাতেই গা থেকে খুলে নিয়ে তবে টালায় পাঠিয়ে দিয়েছে। যাক, তা চলো যাওয়া যাক, বেলা গেল। চার কি ঠিক করলে? পিঁপড়ের টোপে মুড়ির চার তো সুবিধে হবে না। তারপর কয়েক মাস কেটে গেছে। আজ আবার
পৌষ পার্বণের দিন। এবার পৌষ মাসের শেষের দিকে এত শীত পড়েছে যে এরকম শীত তারা জ্ঞানে কখনো দেখেননি। সন্ধ্যার সময় রান্নাঘরের মধ্যে বসে অন্নপূর্ণা সরু চাকলি পিঠের জন্য চালের গুঁড়োর গোলা তৈরি করছেন। পুঁটি ও রাধি উনুনের পাশে বসে আগুন পোহাচ্ছে। রাধি বলছে, আর একটু জল দিতে হবে মা, অত ঘন করে ফেললে কেন? পুঁটি বলল, আচ্ছা মা, ওতে একটু নুন দিলে হয় না? ও মা, দেখো মা, রাধির দোলাই কোথায় ঝুলছে, এখনই ধরে উঠবে। অন্নপূর্ণা বলে উঠলেন, সরে এসে বসো মা। আগুনের ঘাড়ে গিয়ে না বসলে কি আগুন পোহানো হয় না? এইদিকে আয়, গোলা তৈরি হয়ে গেল। খোলা আগুনে চড়িয়ে অন্নপূর্ণা গোলা ঢেলে মুচি দিয়ে চেপে ধরলেন। দেখতে দেখতে মিঠে আঁচে পিঠে টোপরের মতো ফুলে উঠল। পুঁটি বলল, মা দাও, প্রথম পিঠেটা কানাচে ষাঁড়া ষষ্ঠীকে ফেলে দিয়ে আসি। অন্নপূর্ণা বললেন, একা যাস নে, রাধিকে নিয়ে যা। খুব জ্যোৎস্না উঠেছিল। বাড়ির পিছনে ষাঁড়া গাছের ঝোপের মাথায় তেলাকুচো লতার থলো থলো সাদা ফুলের মধ্যে জ্যোৎস্না আটকে রয়েছে। পুঁটি এবং রাধি খিড়কি দরজা খুলতেই একটা শেয়াল শুকনো পাতায় খসখস করতে করতে ঘন ঝোপের মধ্যে ছুটে পালালো। পুঁটি পিঠেটা জোর করে ছুঁড়ে ঝোপের মাথায় ফেলে দিল। তারপর চারধারের নির্জন বাঁশ বনের নিস্তব্ধতায় ভয় পেয়ে ছেলে মানুষ পিছু হটে এসে খিড়কি দরজার মধ্যে ঢুকে পড়ে তাড়াতাড়ি দরজা বন্ধ করে দিল। পুঁটি এবং রাধি ফিরে এলে অন্নপূর্ণা জিজ্ঞেস করলেন, দিলি? পুঁটি বলল, হ্যাঁ মা, তুমি আর বছর যেখান থেকে নেবুর চারা তুলে এনেছিলে সেখানে ফেলে দিলাম। তারপর সে রাতে অনেকক্ষণ কেটে গেল। পিঠে গড়া প্রায় শেষ হয়ে এসেছে। রাতও তখন খুব বেশি। জ্যোৎস্নার আলোয় বাড়ির পিছনের বনে অনেকক্ষণ ধরে একটা কাঠঠোকরা পাখি ঠক ঠক শব্দ করছিল। তার স্বরটাও যেন আস্তে আস্তে ঘুম ধরিয়ে দিচ্ছিল। দুই বোনের খাবার জন্য কলার পাতা চিরে চিরে পুঁটি অন্যমনস্কভাবে হঠাৎ বলে উঠল, দিদি বড় ভালোবাসত। তিনজনেই খানিকক্ষণ নির্বাক হয়ে বসে রইল। তারপরে তাদের তিনজনেরই দৃষ্টি কেমন করে আপনা আপনি উঠোনের এক কোণে আবদ্ধ হয়ে পড়ল। সেখানে বাড়ির সেই লোভী মেয়েটির লোভের স্মৃতি পাতায় পাতায় শিরায় শিরায় জড়িয়ে তারই কত সাধের নিজের হাতে পোঁতা পুঁই গাছটা মাচা জুড়ে বেড়ে উঠেছে। বর্ষার জল এবং কার্তিক মাসের শিশির নিয়ে কচি কচি সবুজ ডগাগুলো মাচাতে সব ধরেনি, মাচা থেকে বার হয়ে দুলছে। সুপুষ্ট নধর প্রবর্ধমান জীবনের লাবণ্যে ভরপুর।